আমরা একটু 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সকলে জয়েন হচ্ছেন, আরো কিছু পার্টিসিপেন্ট আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা অধিবেশন শুরু করে দেব। নমস্কার সকলকে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, দুপুরের বিরতির পর আমরা আবার সবাই ফিরে এসেছি আমাদের তৃতীয় দিনের কর্মশালার চতুর্থ অধিবেশনে। এই অধিবেশনে আমরা আমাদের সঙ্গে পেয়েছি অধ্যাপক স্বাগতা গুপ্তকে। স্বাগতা বালুরঘাট কলেজে কর্মরত, দীর্ঘদিন ধরে সাহিত্য ও ভাষা চর্চার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। এই অধিবেশনে আমরা ডক্টর স্বাগতা গুপ্তর বক্তব্য শুনব। কথা সাহিত্য বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং আমার খুব কাছের মানুষ। আমি বিশ্বাস করি আজকের এই কর্মশালার ওনার বক্তব্য আমাদের চিন্তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর স্বাগতা গুপ্তকে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, গত 17ই ফেব্রুয়ারি থেকে যে কর্মশালাটি শুরু হয়েছে, 5 দিনের কর্মশালা, আজ তার তৃতীয় দিন। বাংলা ভাষা, বাংলা বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ভাষা শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই যে যুগোপযোগী একটি কর্মশালার আয়োজন করেছে, এর জন্য প্রথমেই আমি তাদের অভিনন্দন জানাই। সত্যি সাধুবাদযোগ্য একটি আয়োজন। সমকালীন সময়ে
বহু ভাষা সংকটে রয়েছে, এ তথ্য আমাদের অল্প বিস্তর সকলেরই জানা। এই সংকটের সময় ভাষাকে কিভাবে উত্তরণের পথ দেখানো যায়, সংকট থেকে উত্তরণের পথ দেখানো যায়, তার প্রচেষ্টা স্বরূপ এমন একটি কর্মশালার আয়োজন হওয়া তো খুবই জরুরি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই কর্মশালার উদ্যোক্তাদের, যারা আমার ছোট ছোট কিছু ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আর ভালোবাসা জানাই আমার কলেজ বেলার বন্ধু এবং বর্তমানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের দায়িত্বে থাকা পরমাশ্রী দাশগুপ্তকে, ডক্টর পরমাশ্রী দাশগুপ্তকে এমন স্বর্ণালী উদ্যোগে আমাকে সংযুক্ত করার জন্য। আজকে যেটুকু বলবো, আমি শুধু বলবো না, আমি আশা রাখবো আপনাদের দিক থেকেও আমি কিছু জানবো। এটা আলোচনা, ভাষা যখন সংকটে, তখন সেই সংকট মুক্তির পথ আমাদেরকেই খুঁজে বার করতে হবে। আমি কিছু ভেবেছি, আপনাদের মনেও তো সে ভাবনা আছে। আমি কিছুটা বলি, তারপর আপনারা যা ভাবছেন এই সংকট নিয়ে, এই সংকট থেকে মুক্তির পথ নিয়ে, আমি সেটাও শুনবো, এবং তাহলেই বোধহয় এই আলোচনাটা পরিপূর্ণতা পাবে। আমি আমার ভাবনাকে একটা শিরোনামে আবদ্ধ করেছি, আঞ্চলিক ভাষা সময়ের দাবি। শিরোনামের মধ্যে দিয়ে আমি মূলত যেটা বলতে চাইছি সেটা হলো, এই সময় আঞ্চলিক ভাষাগুলোর থেকে কি জানতে চাইছে, কি চাইছে, আঞ্চলিক ভাষার অবদান কি থাকবে ভাষা জগতে। মূলত এইটাকে কেন্দ্র করে আমার আলোচনা অগ্রসর হবে। প্রথমে আমরা একটা টাইম মেশিনে চড়ে যদি 25 বছর এগিয়ে যাই, মানে এটা 2025, আমরা যদি চলে যাই 2050-এ, আরো 25 বছর এগিয়ে গেলাম, 2050-এ যদি এগিয়ে যাই, তাহলে যে পৃথিবীটাকে আমি কল্পনায় দেখতে পাই, আমার ধারণা আপনারাও সেই পৃথিবীটাকে কল্পনায় দেখতে পাবেন, যে সেখানে বেশ কিছু মানুষ আছে যারা একইভাবে ভাবে, একইভাবে কাঁদে, একই জিনিস খায়, যাদের নিজস্বতা বলে কিছু নেই, যারা সকলে একটা ছাতার তলায় চলে গিয়েছে এবং তাদের পৃথকত্ব বলে কিছু নেই। আমরা অনলাইনে এখন কথা বলছি, আমি আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু বা আপনারাও হয়তো সবাই সবাইকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটুকু তো আমরা সবাই জানি যে আমরা এখানে যে কজন রয়েছি, আমরা প্রত্যেকে একটা আলাদা আলাদা পৃথক পৃথক অস্তিত্ব। আমি যেভাবে চুল আঁচড়েছি, অন্য আরেকজন ঠিক সেইভাবে কখনোই আঁচড়াতে পারে না। আমি যেভাবে কথা বলছি, ঠিক সেই কথন ভঙ্গি অন্য আরেকজনের হতে পারে না। এটা আমার ব্যক্তি স্বাতন্ত্র্য। কিন্তু আস্তে আস্তে ওই 25 বছরের যদি আমরা টাইম মেশিনে করে 25 বছর আমরা যদি এগিয়ে যেতে পারি, আস্তে আস্তে যেটা হচ্ছে, এই ব্যক্তি স্বাতন্ত্র্যটা আমাদের থেকে তুলে নেওয়া হচ্ছে, আমাদের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকে আর আলাদা আলাদা ব্যক্তি থাকছি না, আমরা সবাই একই রকম, সবাই একই জিনিস খাই, আমাদের খাওয়ারে কোনো বৈচিত্র্য নেই, আমাদের সাহিত্যে কোনো বৈচিত্র্য নেই, আমাদের ভাষায় কোনো বৈচিত্র্য নেই। এরকম একটা দিকে বোধহয় আমরা এগিয়ে যাচ্ছি। এ কথা বলার সঙ্গে সঙ্গেই একদল মানুষ বলে উঠবেন, তাহলে কি বিচ্ছিন্ন থাকতে হবে, বিচ্ছিন্নতাবাদ, তাহলে কি আপনি আপনার ভাষা, আমি আমার ভাষা, একই দেশের মধ্যে থেকে, একই পৃথিবীর মধ্যে থেকে, একই ভূখণ্ডে থেকে কি করে এরকম ভাবে সম্ভব?
রবীন্দ্রনাথ তিনিও তো স্বয়ং বলে গেলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনিও তো বলে গেলেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্বের সাথে যুক্ত হওয়ার বার্তা তো, বিশ্ব মানবতার কথা তো রবীন্দ্রনাথ বলে গেলেন। তাহলে আপনি হঠাৎ আজ কি বলছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কথা, আন্তর্জাতিকতাবাদের কথা ইত্যাদি ইত্যাদি কথা বললেন, কিন্তু রবীন্দ্রনাথ এ কথাটা বলেননি যে অন্যের সংস্কৃতিকে ঘাড়ে চাপিয়ে আমায় নিয়ে চলতে হবে। এটাও বলেননি যে সংস্কৃতি বা যে ভাষা আমার জন্য ভারী হয়ে যাচ্ছে সেটাকে আমার নিজস্বতাটা সম্পূর্ণ বিসর্জন দিয়ে সেটাকে আমাকে বহন করে নিয়ে চলতে হবে, এমন কোনো কথা তিনি বললেন না, বলেননি। তার মূল বক্তব্য ছিল দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। অর্থাৎ আমার থেকেও সে নেবে, তার থেকেও আমি নেব, এবং দুয়ের ভিত্তিতে সরাসরি এক সম্পর্ক গড়ে উঠবে, এবং সে সম্পর্ক হবে ভালোবাসার প্রেক্ষিতে গড়ে ওঠা, কোনো চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে নয়। রবীন্দ্রনাথ তো 1941-এ আমাদের ছেড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে চলে গেলেন। চলে যাওয়ার পর পৃথিবী একটু একটু করে পাল্টালো, বেশ অনেকটাই পাল্টালো। আমরা দেখলাম আমাদের ঐতিহ্যগুলো কখন জানি পণ্যে পরিণত হয়ে গেল। আমরা দেখলাম সে এক ভীষণ লড়াইয়ের কথা, সে এক প্রতিযোগিতার বাজার সামনে রয়ে গেল। সেই প্রতিযোগিতার বাজারে কে আগে স্থান দখল করবে তা নিয়ে প্রত্যেকের সংস্কৃতিকে বিকিয়ে দিতে লাগলো, ভাষাকে নিয়ে দাপট দেখাতে থাকলো। প্রযুক্তিগত উন্নতি হলো, 60-এর দশকের শেষের দিকেই আমরা একটা গান পেলাম, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। গোটা পৃথিবীটা প্রযুক্তির সহায়তায়, পৃথিবীর খবরাখবর সমস্ত চলে এলো আমার ড্রয়িং রুমে, একেবারে আমার 4 দেওয়ালের মধ্যে। আরো কিছুটা সময় গড়িয়ে গেছে, এখন আর ড্রয়িং রুমে গোটা পরিবারকে বসে একসাথে বসে টিভির দিকে তাকিয়ে পৃথিবীর খবর জানতে হয় না। এখন আমার হাতে একটি যন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, আমি আমার ঘরে বসে সেই যন্ত্রে গোটা পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। এই এতখানি বলা কথার মধ্যে আমি যে শব্দটিকে গুরুত্ব দিয়ে বলতে চাইছি বা ভাবাতে চাইছি সেই শব্দটি হলো যোগাযোগ। এই যোগাযোগের চাবিকাঠি যে যন্ত্রটি আমার হাতে রয়েছে, সেই যন্ত্রটি ছাড়াও যোগাযোগের জন্য আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। একথা আজ 2025-এ দাঁড়িয়ে অস্বীকার করার উপায় নেই যে সময় অনেকখানি গড়িয়ে গেছে। একটা সময় যোগাযোগ ছিল ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, পাড়ার মধ্যে, খুব বেশি হলে অঞ্চলের মধ্যে। আমরা তখন আঞ্চলিক স্কুল কলেজে পড়াশোনা করতাম, বিকেলবেলা একই পাড়ার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, বাড়ি এসে পড়াশোনা করতাম, এই ছিল জীবন। কিন্তু সময়টা তো পাল্টে গেছে। এখন আর যোগাযোগ শুধুমাত্র আমার অঞ্চলের গণ্ডিতে আবদ্ধ নেই, যোগাযোগ এখন অঞ্চল পেরিয়ে দেশে, দেশ পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আর এখান থেকেই উঠে আসছে মূল সংকটের জায়গাটা। তাহলে ভাষাটা কি হবে? আমার কোনো জার্মানি বন্ধুর সঙ্গে আমি কোন ভাষায় কথা বলবো?
জার্মান অনেক দূরে, অত দূরে না গিয়ে আমি তেলেগু, তামিল, দক্ষিণ ভারতের যে কোনো একটি রাজ্যের ভাষাকেও বেছে নিতে পারি। তার আর আমার যোগাযোগের ভাষাটি কি হবে? আর এখান থেকেই একটি শব্দ উঠে আসছে, সেটি হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। পৃথিবীকে জুড়বে যে ভাষা। আমার মনে হতে পারে যে আমার মাতৃভাষা, সেটি কেন পৃথিবীকে জুড়বে না, সেটি হোক। আবার কোনো একজন গুজরাটি ব্যক্তির মনে হতে পারে তার মাতৃভাষাই পৃথিবীকে জুড়ুক। কিন্তু এই ভাবনাগুলো নেহাতি অলীক কল্পনা, কারণ আমরা জানি ভাষার সঙ্গে জড়িত হয়ে থাকে প্রতাপ, ভাষার সঙ্গে জড়িত হয়ে থাকে রাজনীতি। রাজনীতি কিভাবে ভাষার সঙ্গে জড়িত হয়ে থাকে এটা আপনারা সবাই জানেন। আমি একটা জাস্ট উদাহরণ একটু দিলে হয়তো সুবিধে হতে পারে। সেটা হলো 190 বছর ব্রিটিশ আমাদের দেশে ছিল, এবং সেই সূত্রে তাদের ভাষার থেকে বহু শব্দ আমরা একেবারে আমাদের শব্দ ভান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, যা অনেক অনেক। কিন্তু ওরাও তো ছিল আমার সঙ্গে, আমার থেকে ও কটা শব্দ নিল। এটা হলো রাজনীতি, এটা হলো প্রতাপ। সংখ্যাটা রেশিওতে আসবে না বলেই আমার ধারণা। এই রাজনীতি শুধু তখন ছিল তা তো নয়, এই রাজনীতি আজও আছে। যে ভাষায় আজ লোক সব থেকে বেশি কথা বলে সেটি হলো ইংরেজি। আমার ভাষা, আমাদের ভাষা, বাংলা ভাষা আছে 7ম স্থানে। অতএব প্রতাপের দিক থেকে, সংখ্যার দিক থেকে, রাজনীতির দিক থেকে, সব দিক থেকেই ওই বিদেশি ভাষাটি আমাদের থেকে এগিয়ে রয়েছে। প্রশ্ন এগিয়ে থাকায় নয়, প্রশ্ন হলো সেই প্রতাপের তলায় একটু একটু করে কি হারিয়ে যাবে আমাদের মতো ভাষাগুলি? একটু আগেই আমি বললাম যে বাংলা ভাষা আছে 7ম স্থানে। সেখানে 7ম স্থানে থেকেই আমাদের মধ্যে যদি এই ভয়ে, এই ভীতি কাজ করে যে কি হবে ভবিষ্যৎ এই ভাষার, তাহলে 7মের পরবর্তীতে যে ভাষাগুলি রয়েছে তাদের অবস্থা কি ভাবতে গেলে শিউরে তো উঠতেই হয়। আসলে ভাষা আমার পরিচয়, ভাষা আমার আত্মাভিমান। একটা ভাষার মৃত্যু নষ্ট করে দেয় একটা গোষ্ঠীকে এবং সেই গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতিকে। তাই ভাষার মৃত্যু খুব ছেলে খেলার বিষয় নয়। ওই রোবটময় পৃথিবী যেটি দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, যে আর কোনো বৈচিত্র্য থাকবে না, সেই বৈচিত্র্যহীন পৃথিবীটা যদি আমাদের দেখতে না হয়, তাহলে আমাদের প্রথম এবং প্রধান কাজ বোধহয় ভাষার প্রতি যত্ন নেওয়া। ইন্দোনেশীয় এক কবি এস উবোর একটা কবিতা লিখেছিলেন, আমাদের সকলের মাস্টার মশাই পবিত্র সরকার সেটিকে বাংলায় তর্জমা করেছেন। সেই কবিতার 4টে লাইন আমি এখানে উদ্ধৃত করছি। ও আমার ভাষা আমার পিতৃ পিতামহের উত্তরাধিকার। আবার পড়ি, ও আমার ভাষা আমার পিতৃ পিতামহের উত্তরাধিকার। যদি তুমি মিলিয়ে যাও, অদৃশ্য হও, আমার জীবনে ঘনিয়ে আসবে সর্বনাশ।
পিতৃ পিতামহের থেকে উত্তরাধিকার সূত্রে যে ভাষাটি আমি পেলাম, তাকে চিন্তা চেতনার ভাষা না করে আমি যদি তাকে মিলিয়ে যেতে দিই, তা অবশ্যই টেনে আনবে আমার সর্বনাশ। যত তাড়াতাড়ি সেই সর্বনাশের ঘন্টা আমরা শুনতে পাবো, যত তাড়াতাড়ি তার থেকে আমরা শুধরে যাব, তত তাড়াতাড়ি আমরা বেঁচে থাকার পথটিকে প্রশস্ত করতে পারবো। আর এখনো যদি আমরা জেগে ঘুমোই, এখনো যদি আমরা ভাষার প্রতি যত্নশীল না হই, তাহলে 2010 সালে ইউনেস্কো যে 199টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছিল, যেখানে বহু মহাদেশের বহু ভাষা রয়েছে, যেমন ব্রাজিলের কাইজানা আপাইকা, পেরুর তাওশিরো, ইরানের কোরশি, এরকম 199টি ভাষার কথা আছে। আমাদের ভাষা, যা এই 199টি ভাষাকে তারা বিপন্ন বা সংকটাপন্ন ভাষা হিসেবে চিহ্নিত করছেন, এবং তাদের তথ্য অনুসারে, এটা 2010 মানে 15 বছর আগে, তাদের তথ্য অনুসারে এর মধ্যে এমন কিছু ভাষা আছে যে ভাষায় একজন মাত্রই আর বেঁচে আছে, মানে সে মরে যাওয়ার পর আর ভাষাটার কোনো অস্তিত্ব থাকবে না। 15 বছর আগে যে 199টি ভাষা ছিল সংকটাপন্ন অবস্থায়, আমার ধারণা তার মধ্যে থেকেও বেশ কিছু ভাষা আজ আর নেই। তো এই ভয়ঙ্কর তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করার আগে আমাদের বোধহয় সচেতন হওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু সময়ের দাবিটা কি? সময় কি চাইছে আমাদের থেকে? সময় কি সত্যি শুধু একটি ভাষাকে সংযোগের ভাষা হিসেবে রেখে অন্য ভাষাগুলোকে চাইছে না? আমরা সে প্রসঙ্গে আসবো একটু পরে। তার আগে আমরা একটু ইতিহাসের দিকে ফিরে যাই। বেশ মজাদার কিছু তথ্য পাওয়া যায় ইতিহাসে। অর্থাৎ আমরা এখন এই যে গেল রব তুলেছি ভাষা নিয়ে, একদল মানুষ যারা মাতৃভাষাটাকে অবজ্ঞা করছে, যারা মাতৃভাষার প্রতি কোনো রকম সম্মান প্রদর্শন করছে না, অমর্যাদা দেখাচ্ছে, এই মানুষেরা কি হঠাৎ কোথাও থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো? উত্তরটা হলো না। এর আগেও এরা ছিল, হয়তো সংখ্যায় অল্প ছিল, এখন হয়তো সংখ্যাটা বেড়েছে, কিন্তু এই মাতৃভাষার প্রতি অবজ্ঞা, ওটা আবার শিখতে হয় নাকি? ভুল বিদেশি ভাষা ভুলভাবে বলবো, কিন্তু মাতৃভাষাটা আবার শেখার কি আছে? ওটা এমনি বলা যায়। এই যে অবজ্ঞা, এই অবজ্ঞার কথা কিন্তু আমরা আগেও পাচ্ছি। কোথায় পাচ্ছি একটু আমরা দেখি। সপ্তদশ শতাব্দী, আজকালের কথা নয়, সে বহু যুগ আগের কথা, বহু বছর আগের কথা। সপ্তদশ শতাব্দীর এক কবি আব্দুল হাকিম, তিনি একটি কবিতা লিখছেন, কবিতাটির নাম বঙ্গবাণী। সেই কবিতায় তিনি কি লিখছেন আমি 4টে লাইন পড়ি। যেসবে বঙ্গে তো জন্মি, হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ যারা বাংলায় জন্মে বাংলাকে অবহেলা করছে, তারা যে কোথা থেকে জন্মালো আমি বুঝতে পারছি না। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। যার দেশি ভাষায় মন জুড়োচ্ছে না, কবি প্রশ্ন করছে তার এখানে থাকার কি দরকার? সে তো দেশ ছেড়ে চলে যেতে পারে বিদেশে। যে ভাষা তাকে এত আকৃষ্ট করছে, এত আকর্ষণ করছে, সেদিকেই তো চলে গেলে পারে। কবির ক্ষোভ, ক্রোধ, অসহায়তা সবটাই বোধহয় একই সঙ্গে প্রকাশিত হচ্ছে, যেটা 2025-এ দাঁড়িয়ে আমাদের হয়। উইলিয়াম কেরি
যখন 19 শতকে ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং কথামালা সরি কথোপকথনের মতো বই লিখছেন, ওখানে তিনি এক জায়গায় লিখছেন, তার ব্যক্তিগত একটা লেখায় তিনি লিখছেন, one of my great difficulties arises from the common people being so extremely ignored at their language. কেরি বুঝতেই পারছেন না যে এখানের সাধারণ মানুষ কেন নিজের ভাষাকে এতখানি ইগনোর করে। বহু কোটেশন উদ্ধৃত করা যায়, বহু উদ্ধৃতি উদ্ধৃত করা যায়। আমি আর একটি মাত্র উদ্ধৃত করব, যেটি খুব প্রয়োজনীয়। এটি লিখছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার মহর্ষি দেবেন্দ্রনাথ নামে একটি প্রবন্ধ আছে, সেখানে জাস্ট একটি লাইন আমি উদ্ধৃত করতে চাই। আমরা স্বদেশীকে বিদেশির ভাষায় বিকৃত উচ্চারণে আহ্বান করিতে লজ্জিত হই না। আমি আবার লাইনটি পড়ি, আমরা স্বদেশীকে বিদেশির ভাষায় বিকৃত উচ্চারণে আহ্বান করিতে লজ্জিত বোধ হই না। স্বদেশী নাম, সেটাকে বিদেশি ঢঙে উচ্চারণের প্রবণতা আমরা তো ইদানিংকালে বহুভাবে প্রচলিত। যেমন আমার পাশের বাড়িতে একটি ছেলে থাকে, তার নাম আর্য। আমি আর্য আর্য বললে লোকে আমার দিকে তাকাবে, কারণ সে তো ততদিনে হয়ে গিয়েছে আরিয়া। ঠিক একইভাবে আমার এক পরিচিতের নাম শতাক্ষী, কিন্তু শতাক্ষী তাকে বলা যায় না, কারণ সকলের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে সে তো তখন ততদিনে পরিচিত হয়ে গিয়েছে শতাক্ষী। শব্দকে অন্য ঢঙে উচ্চারণ করার প্রবণতা আজকের নয়, এ ইতিহাস বহুদিনের। বিদেশি ভাষার প্রতি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকা, সেটিও আজকের নয়, সেটিও বহুদিনের। প্রশ্ন জাগে, তাহলে আজকে এটার আলোচনার দরকার কি? মানে আপনারাই প্রশ্ন করতে পারেন যে ইতিহাস থেকে যদি এই একই ধারা চলে আসছে, তা তবুও তো সেই সপ্তদশ শতাব্দী থেকে আজও চলছে, তাহলে বাংলা ভাষা তো বেঁচেই আছে। তাহলে আজকে চিন্তার কারণ কি? চিন্তার কারণ আছে। চিন্তার কারণ হলো সময়। যোগাযোগ ব্যবস্থাটা এখন অনেক বেশি উন্নত, তাই নিজের ভাষাটাকে ভুলে গিয়ে অন্য ভাষাটা শিখে নেওয়া খুব তাড়াতাড়ি, এটা অনেক বেশি সহজ এখন। দ্বিতীয়ত, ভাষাভিত্তিক মিশ্রণ। ভাষাভিত্তিক মিশ্রণ মানে একই ক্লাসে একই সঙ্গে একজন বাঙালি, একজন গুজরাটি, একজন মারাঠি, একজন কাশ্মীরি, বিভিন্ন ভাষার মানুষ রয়েছে, বিভিন্ন ভাষার ছাত্র রয়েছে। শিক্ষক কোন ভাষায় পড়াবেন? এনইপি, আমাদের নিউ এডুকেশন পলিসি, আমাকে বলে দিল ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ একই ক্লাসরুমে সমস্ত ছাত্রছাত্রীকে তুমি অন্তর্ভুক্ত করে নাও। অন্তর্ভুক্ত তো করে নিলাম, তারপর ভাষা কোনটা হবে? এবং সেই সমস্ত কারণে আমরা তাই দেখলাম যে ওই আর আঞ্চলিক ভাষা, মাতৃভাষা, এইসব সেন্টিমেন্টকে দূরে সরিয়ে রেখে একটি ভাষা নিয়েই আমরা পড়াশোনা করি, সেটি হলো ইংরেজি। তাহলে কারো কেউ মনেও এটাও কেউ ভাববে না যে আমি দুঃখ পেলো, আবার কারোকে বেশি প্রাধান্য দেওয়া হবে না। এবং আমরা দেখলাম যে সেদিকেই চলে যাচ্ছে। আজ থেকে 50 কি 60 বছর আগে এই সমস্যাটা ছিল না। এই যে ভাষাগত মিশ্রণ, একই এলাকায় বিভিন্ন ভাষাভাষী মানুষ ছিল না, এই সমস্যাটা কিন্তু নতুন। এবং শুধু তাই নয়, আমি যেটা আগেও উল্লেখ করলাম, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বইয়ের অনেক বেশি বই আমাদের হাতের কাছে আছে, রেকর্ডিং রয়েছে, ফলে বিদেশি ভাষা শিক্ষা এখন আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় একটি উপন্যাস লিখেছিলেন কঙ্কাবতী। সেই কঙ্কাবতীতে একটি চরিত্র আমরা পেয়েছিলাম, ব্যাং চরিত্র। সেই ব্যাং
টুপি পরে, কোট পরে, বুট পরে, একেবারে পুরোদস্তুর ইংরেজ, তাকে বাংলা বললে সে বলে না না আমি ওসব বাংলা ফাংলা বলতে পারি না, আমার সঙ্গে ইংরেজিতে কথা বলো। এই গজিয়ে ওঠা ব্যাঙেদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাবে, এমনটাই আশঙ্কা। পাশাপাশি দুটো শক্তিশালী ভাষা চলতে পারে না, একটা অপরটাকে প্রভাবিত করে। অনেক সময় দেখা যাচ্ছে একটা অন্যটাকে খেয়ে ফেলছে, লুপ্ত হয়ে যাচ্ছে। ক্রমাগত একটাই ভাষা ব্যবহার, অর্থাৎ আমি যখন স্কুলে যাচ্ছি, আমি যখন অফিসে যাচ্ছি, আমি ক্রমাগত অন্য একটি ভাষা, বিদেশি ভাষা ব্যবহার করছি, করতে করতে একটা সময়ের পর এটাই স্বাভাবিক, নিজের ভাষাটি নিজের কাছেই অবহেলিত হতে থাকবে। কেন আমরা আঞ্চলিক ভাষাগুলো পিছিয়ে যাচ্ছি, কিসের নিরিখে, সময়ের মাপকাঠিতে কোথায় কোথায় পিছিয়ে যাচ্ছি, আমি তার কয়েকটা কারণ অনুসন্ধানের চেষ্টা করেছি। আপনাদের কাছে নিশ্চয়ই আরো কিছু কারণ থেকে যাবে। প্রথম এবং প্রধান কারণ চাকরি বা কর্মক্ষেত্র। খেতে তো হবে, ভাষা প্রেম নিয়ে বাড়িতে বসে থাকলে পেট তো ভরবে না। চাকরি বা কর্মক্ষেত্রে জায়গায় আমি যদি ইংরেজিটা জানি, সেক্ষেত্রে আমি আর 5 জনের থেকে এগিয়ে থাকবো, এই ভাবনা। দ্বিতীয়ত, এই ভাষাটা থাকলে আমি বিশ্বজুড়ে যোগাযোগ করতে পারবো। তৃতীয়ত, ভেতরে ভেতরে প্রলুব্ধ হওয়া, বিদেশে যাওয়ার প্রলোভন। আমার দেশটাই নরক, পৃথিবীর অন্য সব দেশ স্বর্গ, এমন একটা ভাবনা অনেকের মধ্যেই কাজ করে। সেইখান থেকে বিদেশের সাহেবরা তো আর বাংলা শিখবে না, বা অন্য যে কোনো আঞ্চলিক ভাষাই শিখবে না, জানবে না, তাহলে ওদের ভাষাটাই আমার শিখে নেওয়াটা কর্তব্য। আভিজাত্যের ভাষা। একটা মেয়ে বা একটি ছেলে খুব ভালো বাংলা বলতে পারে, এটা তাকে সম্মান এনে দেয় না। পাশাপাশি একটি মেয়ে বা একটি ছেলে ইংরেজিটা বলতে পারে, কাজ চালিয়ে নেওয়ার মতো বলতে পারে, সে কিন্তু অনেক বেশি সম্মানিত হবে। এটা আভিজাত্যের ভাষা। বাংলাটা আমার ঠিক আসে না, বা আমার মাতৃভাষাটা আমার ঠিক আসে না, যে কোনো আঞ্চলিক ভাষার ক্ষেত্রেই এটা সত্যি। এটা বলে গর্ব অনুভব করার মানুষ বোধহয় দিনে দিনে বাড়ছে। শিশুবেলা থেকে আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি না আমার ভাষাটাকে ভালোবাসতে। তারা ছোটবেলা থেকে দেখছে দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে বিজ্ঞাপন, সর্বত্র বিদেশি ভাষার ব্যবহার। তাহলে সর্বত্র যদি ওই বিদেশি ভাষাটাই কার্যকরী থাকে, তাহলে আমি আর এই ভাষাটাকে বিশেষ নজর দিয়ে কি করব? পরিকাঠামো। আপনারা নিশ্চয়ই জানেন ইদানিংকালে সায়েন্সের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, এটিও খুব প্রচলিত একটি ধারণা। বিদেশি ভাষা শিক্ষার জন্য একটি করে ল্যাবরেটরি তৈরি করা এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রাখা। সেই ভাষা, ধরুন আমি রাশিয়ান ভাষা শিখতে চাইছি, তখন আমাকে সেই ল্যাবরেটরিতে গেলে সেই ভাষা শিক্ষার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া, সে ভাষার কথোপকথন, সে ভাষার সবটা অডিও ভিজুয়াল সবটা আমার সামনে তুলে আনার ক্ষমতা রাখে সেই ল্যাবরেটরি। কিন্তু এটা আমাদেরই অক্ষমতা, আমরা যারা আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলছি, কথোপকথন করছি, ভাবনা চিন্তা করছি, আমরা তো সেই রকম ল্যাবরেটরি তৈরি করে উঠতে পারলাম না আজ। কজনকেই বা আমরা অডিও ভিজুয়াল মাধ্যমের সুবিধা এনে দিতে পারলাম। আসলে আমরা নিজেরাই বোধহয় এখনো বিশ্বাস করে উঠতে পারি না যে এই আঞ্চলিক ভাষাগুলো শেখার জন্যেও, এই আঞ্চলিক ভাষাগুলোতে পারদর্শী হওয়ার জন্যেও কিছু পরিশ্রম করতে হয়, পরিশ্রম দিতে হয়, এবং সেটা আমরা বিশ্বাস করলাম না বলেই আমরা যেটা ইংরেজি পারলো আমরা পারলাম না, আমরা এখনো তো সত্যিই পারলাম না ভাষাটাকে ভালোবাসাতে।
কিছু মানুষ সেখানে প্রশ্ন করতেই পারেন, আচ্ছা ভাষাগুলো না জানলে কি হবে, আঞ্চলিক ভাষা না জানলে কি এমন ক্ষতি হবে, আমি না জানলাম ও জানলো, ভাষাটা তো বেঁচে রইল। আপনি আগে বলেছেন ভাষা মরে গেলে পর সংস্কৃতি মরে যায়, সেটা নয় খুব ক্ষতিকারক, কিন্তু ভাষাটা আমি না জানলে কি এমন ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। একটা ছোট্ট গল্প বলি, আমার এক, এটা মানে বাস্তব গল্প, গল্প নয়, একেবারে বাস্তব সত্য। আমার এক বন্ধুর ছেলে, সে বাঙালি, মাও বাঙালি বাবাও বাঙালি, সে তারা চাকরি সূত্রে একটা সময় গুজরাটে ছিল, ঠাকুমাকে নিয়ে গিয়েছিল, ঠাকুমাও বাঙালি। তাদের বাড়িতে একটি মেয়ে বাচ্চাটিকে দেখাশোনা করত, সে গুজরাটি, ভাষা জানতো, গুজরাটি ভাষায় সে কথা বলে। তারপর তাকে যখন ইংরেজি মাধ্যম স্কুলে, গুজরাটেরই একটি ইংরেজি মাধ্যম স্কুলে দেওয়া হলো, সেখানের ভাষা হলো প্রথম ভাষা ইংরেজি, দ্বিতীয় ভাষা গুজরাটি। তাহলে ওই ছোট বয়সে ওই 3.5-4 বছরের বাচ্চাটির কাছে একই সঙ্গে 3টি ভাষা এসে যাচ্ছে, ইংরেজি, গুজরাটি এবং বাংলা। সে বুঝে উঠতে পারছে না যে কোন ভাষায় সে কথা বলবে, এবং দেখা যাচ্ছে স্কুলে যাওয়ার পর মাস দেড়েকের পর সে আর কোনো কথা বলছে না, সে চুপ। তাকে যে প্রশ্নই করা হচ্ছে সে চুপ, না সে স্কুলে কথা বলছে না সে বাড়িতে কথা বলছে। বাবা মা প্রচন্ড ভয় পেয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, এবং জানা যাচ্ছে ছেলেটির ভেতরে একটা ভাষা সমস্যা হচ্ছে, সে বুঝতে পারছে না কার সঙ্গে কোন ভাষায় সে কমিউনিকেট করবে, কার সঙ্গে কোন ভাষায় সে উত্তর দেবে। তার বাচনিক বিকাশে বাধা হচ্ছে, কারণ সে কোন ভাষায় কথা বলবে বুঝে উঠতে পারছে না। শুধু বাচনিক বিকাশ নয়, ভাষা বিজ্ঞানীরা পরীক্ষা করে যেটা আমাদের জানাচ্ছেন সেটা হলো নিজের ভাষাটা না জানলে সংযোগের আগ্রহ কমে যায়, বৌদ্ধিক বিকাশ আমাদের হ্রাসপ্রাপ্ত হয়, এবং শুধু তাই নয়, সৃজনশীলতা, কোনো সৃষ্টিশীলতা আমাদের মধ্যে কমে যায়। মাতৃভাষা না জানলে বা আমার নিজের অঞ্চলের ভাষা না জানলে এই বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে পারে, হবেই এমন নয়, কিন্তু হতেও পারে। এবার আমি আমার আলোচনার একেবারে শেষ অংশে যেটা নিয়ে বলবো সেটা হলো, অনেক তো সমস্যার কথা আমরা বললাম, সেই সমস্যাগুলোর থেকে প্রতিকারের পথ কি? সমস্যা তো আছেই, সমস্যা তো থাকবেই, কিন্তু সেই সমস্যাগুলোর প্রতিকারের পথ কি? প্রথম প্রতিকার আমার যেটা মনে হয়েছে, মূল কারণ ছিল বিদেশি ভাষার দিকে ঝুঁকে পড়া, সেটা ছিল চাকরি, কর্মক্ষেত্র, ওখানে গেলে ভাত জুটবে। ঠিক একইভাবে আমরা ফিরিয়ে আনার জন্য এটা করতে পারি, আমার অঞ্চলে আমার ভাষাটি জানতে হবে, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তাহলে অন্তত কিছু মানুষ কর্মের লোভে, কর্মের প্রত্যাশী হয়ে ভাষাটিকে চর্চা করবেন, এবং হয়তো কখনো কেউ বা তারই মধ্যে ভাষাটিকে ভালোবেসে ফেলবেন। ব্যবহারিক জগতের উপযোগী করে তুলতে হবে ভাষাকে, অর্থাৎ আমি এখনো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, সমাস, সন্ধি ইত্যাদি নিয়ে এক জটিল ভাষায় কথা বলে যাব এবং আশা করব এখনের প্রজন্ম সেটি গ্রহণ করবে না। আমার ভাষাকে করে তুলতে হবে সময় উপযোগী। আমরা যারা সাহিত্যের সঙ্গে, ভাষার সঙ্গে সংযুক্ত, আমাদেরই গবেষণার মধ্যে দিয়ে তুলিয়ে আনতে হবে কোন পথে গেলে এর সমাধান, কি করলে ভাষার থেকে, আঞ্চলিক ভাষার থেকে মুখ ফেরাবে না আধুনিক প্রজন্ম। এক ভয়ঙ্কর সমাধান আরেকজন দিয়েছিলেন, কোন এক ভাষাবিদ, তিনি বলেছিলেন অত অ আ ক খ এত শিখে কি লাভ, অত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্ত বর্ণ, তার থেকে বরঞ্চ আমরা রোমানে বাংলা লিখি, মানে আমি কাল যাব AMIKLJBO,
এভাবে লিখলেই তো হয়, আর শুধু শুধু অত কষ্ট, এটা এক ভয়ঙ্কর প্রবণতা। বর্ণমালার সঙ্গে জড়িত থাকে ঐতিহ্য, বর্ণমালার সঙ্গে জড়িত থাকে ইতিহাস, বর্ণমালাকে মুছে দেওয়া এত সম্ভব নয়। তবে গত সপ্তাহে একটি ছবি ফেসবুকে খুব খুব ঘোরাঘুরি করছিল, সেটি হলো আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটি। সেটি এই রোমানে কিন্তু লিখিতভাবে বেরিয়ে গিয়েছে। ছোট খোকা বলে আ, না ছয়কার ট নয়, CHOTO, ছোট খোকা KHOK, এইভাবে লিখিত হচ্ছে, এইভাবে সমাধানের চেষ্টা করছে, কিন্তু এটা কোনো সমাধানের পথ নয়। এটাতে ভাষা অর্ধেক মৃত হয়ে যায় আমি তার বর্ণমালাকে মেরে ফেললে। আমাদের আসলে বোঝাতে হবে যে আঞ্চলিক ভাষাতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছুই চর্চা করা সম্ভব। শুধু সম্ভবই নয়, আঞ্চলিক ভাষাই আমাদেরকে অনেক গভীরে ঢুকতে সাহায্য করে। মুখস্থ কোনো ক্রমে বুঝে নেওয়া, ওপর ওপর পড়া না, একটা বিষয়ের অন্দরে প্রবেশ করতে সাহায্য করবে আমার নিজের ভাষাটাই। আঞ্চলিক ভাষা কাজের ভাষা, এটা আমি বলবই। মানে আজকে আমি বাসে উঠে বেশি ইংরেজি যদি বাসের ড্রাইভারকে বা কন্ডাক্টরকে বলতে যাই, সে হাঁ করে তাকিয়ে থাকবে, ওখানে আমায় আঞ্চলিক ভাষাই প্রয়োগ করতে হবে। মুদির দোকানে গিয়ে আমাকে আমার আঞ্চলিক ভাষাই বলতে হবে। কাজের ভাষা, কাজ হয় আঞ্চলিক ভাষায়, কিন্তু রোজগারের ভাষা কিনা এটা দেখতে হবে। আমাদের প্রধান যেটা কাজ হয়ে উঠবে সেটা হলো রোজগারের ভাষা করে তুলতে হবে আঞ্চলিক ভাষাকে। আমাদের বুঝতে হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ জানাটা একটা স্কিল, অবশ্যই ভালো স্কিল, একটা নিজেকে আপ টু ডেট রাখা, কিন্তু সেটাই একমাত্র স্কিল নয়। আশ্রয় আমাকে দিতে পারবে আমার নিজের ভাষা, নিজের অন্তরের ভাষা, যার সঙ্গে জড়িয়ে আছে আমার সত্তা। এই ভয়াবহ সময় দাঁড়িয়ে আমরা যারা এখনো আঞ্চলিক ভাষাকে ভালোবাসছি, চর্চা করছি, আমার সেই সূত্রে কখনো কখনো মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকার ভুল স্বর্গ বলে একটি গল্পের কথা। এখানে সবাই উপস্থিত, সবাই জানে গল্পটি। একটা লোক যে অকেজো, মানে যার কাজ করতে ভালো লাগে না, সে ভুল করে একটা স্বর্গে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই স্বর্গটা কোন স্বর্গ না, কেজো লোকেদের স্বর্গ। সেই কেজো লোকেদের স্বর্গে সবাই শুধু কাজ করে, সারাদিন তারা শুধু কাজের কথা বলে, তারা হাসে না, তারা অন্য কোনো অকাজ করে না, তারা শুধু কাজের কথা বলে, কাজ করে এবং কাজের কথা বলে। তো ভুল করে সেই লোকটি তো ওই ওখানে ঢুকে গেছে। এবার ঢুকে গিয়ে তার তো মানে প্রাণ ওষ্ঠাগত, ত্রাহি ত্রাহি রব, ওরে বাবা রে কি করে থেকে মুক্তি পাওয়া সম্ভব রে, ইত্যাদি ইত্যাদি। সে যেদিকেই তাকায় সবাই গম্ভীর এবং সবাই নিজের মতো করে কাজ করে চলেছে, শুধু লোকটির কোনো কাজ নেই, কারণ সে তো কোনোদিন কাজ করতে ভালোই বাসে না। তার কাছে কলসির অর্থ শুধু জল বহনের একটি পাত্র নয়। কলসিটাকে যদি জলবাহনের পাত্র মনে করা হয়, তাহলে তো এমনি মাটির কলসিতেই জল ভরা যায়। কিন্তু এই লোকটির মনে হলো, এই মা কিরকম দেখতে, ন্যাড়া ন্যাড়া, গায়ে একটু আলপনা করে দিলে হয় না? আলপনা না থাকলেও জল কলসিতে উঠবেই, কিন্তু আলপনা থাকলে কলসিটা আরো সুন্দর হবে। আমরা সেই অকেজো অকাজের স্বর্গে থেকে আসলে ভুল করে এই কেজো স্বর্গে এসে পড়েছি, যেখানে মানুষ শুধু প্রয়োজনের ভাষা খুঁজছে, কাজের ভাষা খুঁজছে। কিন্তু সেই প্রয়োজনের ভাষা বা কাজের ভাষাটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে, শক্তপোক্ত হয়ে উঠবে, যদি তাকে ভিত্তি দেওয়া যায় আঞ্চলিক ভাষার। কাজেই আঞ্চলিক ভাষা গুরুত্বকে অস্বীকার করে নয়, আঞ্চলিক ভাষার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে আমাদের ভাবতে হবে
গ্লোবাল ল্যাঙ্গুয়েজের কথা, কেজো ভাষার কথা, সংযোগের ভাষার কথা। আমার এটুকুই বলার ছিল। চমৎকার আলোচনা। যেভাবে একেবারে অতীত কাল থেকে ঐতিহ্যকে তুলে এনে ভাষার সংকটকে বোঝানো হলো এবং একটা ঐতিহাসিক রূপরেখা টানা হলো, তাতে আমাদের কাছে এই ভাষা সংকটের যে একটা আবহমানের চেহারা সেটা স্পষ্ট হয়েছে। আমরা বুঝেছি যে এই সংকট শুধু আজকের নয়, এটা তো ঠিকই 19 শতকে ঔপনিবেশিক শাসনকালে বাংলা ভাষার এই একই রকম সংকট ছিল, কিন্তু সংকটের চেহারাটা বদলেছে, কারণ সময় বদলেছে। এই বদলে যাওয়া সময়ের বদলে যাওয়া ভাষা সংকট বিষয়েও ডক্টর স্বাগতা গুপ্ত খুব সুন্দরভাবে আলোচনা করলেন। রাজার ভাষা, ক্ষমতার ভাষা, আধিপত্যর ভাষা সবসময় আঞ্চলিক ভাষাগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের নিষ্পেষিত করতে চায়, এবং তার থেকে বেরিয়ে আসার কি পথ হতে পারে ওনার আলোচনায় উনি শেষ দিকে সেটিও নির্দেশ করেছেন। ধন্যবাদ আপনাকে। এখন আমি অংশগ্রহণকারী বন্ধুদের বলবো যে কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের সামনে প্রশ্ন রাখতে পারেন, আমরা একটু আলোচনায় যেতে পারি। আমার ঠিক প্রশ্ন নয়, আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইছি যে ঠিক আঞ্চলিক ভাষা বলতে আমরা ঠিক কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলেই একটি অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলবো, এটা যদি একটু জানা যেত। হ্যাঁ, একটি অঞ্চলকে কেন্দ্র করে অঞ্চলের বৈশিষ্ট্যগুলোকে বা অঞ্চলকে নিয়ে চলতে হয় যে ভাষাকে, সেগুলোকেই আমরা সাধারণত আঞ্চলিক ভাষা বলি। যেমন ধরুন বাংলা ভাষা তো বাংলা, তার অন্দরে তো রয়ে যাচ্ছে আবার কতগুলো অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা উপভাষা, যেগুলোকে আমরা আঞ্চলিক উপভাষা বলছি। আমার এই আলোচনার ক্ষেত্রে যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজের সূত্রে বাংলা ভাষাকে দেখার চেষ্টা আমি করেছি, সেই সূত্রে গ্লোবাল ল্যাঙ্গুয়েজের চোখে, বিশ্ব ভাষার চোখে আমার ভাষা একটি অঞ্চলের ভাষার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কারণ সেটি গোটা পৃথিবীর সঙ্গে বা এমনকি একটা গোটা দেশের সঙ্গেও সংযোগ স্থাপনকারী ভাষা হতে পারছে না। সেই সূত্রে এখানে আঞ্চলিক ভাষা শব্দটি প্রয়োগ হয়েছে। নইলে বাংলার অন্তর্গত যে উপভাষাগুলি, সেগুলিকে আমরা আঞ্চলিক উপভাষা হিসেবে চিহ্নিত করে থাকি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ঠিকই আছে। রমা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আঞ্চলিক ভাষাটাই বলতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা বেশ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কি কেউ কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্বাগতা গুপ্তকে। আমিও ধন্যবাদ জানাই আমাকে এখানে কিছু নিজের ভাবনাটা শেয়ার করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্বাগতা গুপ্তকে। ওনার ভাবনা আমাদের অনেকের ভাবনার সঙ্গেই মিলে গেছে, এবং এইভাবেই আমরা ভাষাগত সমস্যাগুলোকে চিহ্নিত করে আশা করি কোনো একটা সমাধানের পথে এগিয়ে যাব, এই আশা রাখছি। আবারও নমস্কার। এবার আমরা পরবর্তী অধিবেশনে যাব। আমরা আর 10 মিনিট পর পরবর্তী অধিবেশন শুরু করব। আমাদের সঙ্গে থাকবেন বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা। আমরা স্যারের জয়েন হওয়া অবধি একটু অপেক্ষা করব। স্যার জয়েন হয়ে গেলেই আমরা আলোচনা শুরু করে দেব। আপনাদের অনুরোধ, আপনারা কেউ লেফট করে যাবেন না, কেউ আমাদের সঙ্গ ত্যাগ করে যাবেন না, আপনারা থাকুন। স্যার জয়েন করলেই আমরা আমাদের পরবর্তী অধিবেশনে চলে যাব।
হ্যাঁ, শোনা যাচ্ছে পরমশ্রী? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বভারতীর অধ্যাপক। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হুম, শুরু করে দাও, শুরু করে দাও। হুম। নমস্কার স্যার। নমস্কার। এই সেশনের মধ্যে পেয়েছি বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহাকে। তিনি বহুদিন ধরে চলচ্চিত্রবিদ্যা চর্চার সঙ্গে যুক্ত আছেন। বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে ওনার। এছাড়াও তিনি অনুবাদ কার্যের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের কাউকে নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই স্যারের সম্বন্ধে। আপনারা আপনাদের সকলের কাছেই সুপরিচিত। স্যারের কাজ আপনারা প্রত্যেকেই দেখেছেন, পড়েছেন। আজকে আমাদের কর্মশালার এটি তৃতীয় দিন। আমরা স্বাগত জানাচ্ছি অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহাকে। আমার সঙ্গে কর্মশালার অংশগ্রহণকারী বন্ধুরা রয়েছেন আমাদের MA ক্লাসের ছেলেমেয়েরা, আমাদের বিভাগের শিক্ষক গবেষকেরা সকলেই যুক্ত রয়েছেন। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি স্যারের আলোচনা শোনার জন্য। আজকে স্যার চলচ্চিত্রের ভাষা বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন। তো সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। নমস্কার। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত যে কর্মশালা, সেই কর্মশালায় অংশগ্রহণকারী সকল গবেষক, অধ্যাপক, ছাত্রছাত্রীদের আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর পরমাশ্রী দাশগুপ্তকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে বিভাগের অন্যান্য অধ্যাপকদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছে বাংলা বিভাগের বর্তমান ছাত্রছাত্রী, তাদেরও আমি আমার স্নেহ জানাচ্ছি। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঠিক ভাষাগত বিষয় নয়। আমার শিরোনামটা হচ্ছে এইরকম: বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা, সমস্যা ও সম্ভাবনা। বাংলা ভাষায় আমরা মঙ্গল কাব্য পড়েছি, চর্যাপদ, তারও আগে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল, কবিগান, ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল, মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই সময়ের কবিদের কবিতা, গল্প, নাটক পড়েছি। বাংলা ভাষা কে ধারণ ক্ষমতা বাড়ানোর একটা চ্যালেঞ্জ বিভিন্ন সময়ে আমাদের কাছে এসে পড়ে। শুধুমাত্র বাংলা বিদ্যা চর্চার মধ্য দিয়েই বাংলা ভাষা জীবিত থাকবে না, কিংবা বাংলা কথোপকথন, বাংলা বানান চর্চার মধ্যেও কিন্তু বাংলা ভাষা জীবিত থাকবে না। কেবলমাত্র বাংলা ভাষাকে বিভিন্ন চর্চায় ব্যবহার করতে হবে। আমরা এ প্রসঙ্গে একেবারেই বঙ্কিমচন্দ্রের আলোচনায় চলে যাব যে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় বাঙালির বাংলা ভাষা লিখেছেন এখানে
ইতিহাস সামাজিক একটি এবং সামাজিক এর মূল। মধ্যে অগ্রগণ্য বাঙালি 175 বছর আগে ছিলেন নামক প্রবন্ধ। এই বাংলা ভাষায় উপন্যাস, নাটক, কবিতা চর্চায় নয়, বাংলা ভাষায় ইতিহাস চর্চা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় হাস্যরস চর্চা চলতে থাকুক, হওয়া দরকার। এই জন্য তার আক্ষেপ তৈরি হয়েছে। আমরা আজকে এই আধুনিক যুগে এসে আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চার আরো হওয়া বাঞ্ছনীয়, আরো হওয়া উচিত, এবং বাংলা ভাষাকে ধারালো করে তুলতে হলে, বাংলা ভাষাকে সজীব করে তুলতে হলে তার ব্যবহারগত, প্রয়োগগত দিকগুলি বাড়াতে হবে। বঙ্কিমচন্দ্র চেয়েছিলেন বাংলা ভাষায় বাঙালির ইতিহাস রচিত হবে, চর্চিত হবে। তিনি ওই প্রবন্ধে শ্রী রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রথম শিক্ষা বাংলার ইতিহাস এই কাজটি করেছিলেন এবং তার উল্লেখ করেছিলেন। তার মত, এমন সর্বাঙ্গ সম্পূর্ণ বাংলার ইতিহাস বোধহয় আর নাই। অল্পের মধ্যে ইহাতে যত বৃত্তান্ত পাওয়া যায় তত বাংলা ভাষায় দুর্লভ। কেন বঙ্কিমচন্দ্র বাংলার ইতিহাস চর্চার কথা বললেন? কারণ আমি আবারও একটি কথা বলবো, তিনি মনে করেছিলেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বঙ্কিমচন্দ্রের মৃত্যুর অব্যবহিত পরে একটি শোক প্রবন্ধ বঙ্কিমচন্দ্র, এবং আমরা দেখেছি যা বাংলা ভাষায় নেই, যা বাংলা ভাষায় ধারণ করা হয়নি, বাংলা ভাষার ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে গিয়ে বঙ্কিমচন্দ্র কি না করেছিলেন তার বঙ্গদর্শন পত্রিকার মধ্য দিয়ে। বাংলা ভাষায় ইতিহাস চর্চা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় পুরাণ চর্চা, বাংলা ভাষায় হাস্যরস চর্চা, নৃতত্ত্ব চর্চা, এগুলো তিনি শুরু করেছিলেন। এবং আরো নানান দিক তিনি বাংলা ভাষায় প্রয়োগগতভাবে শুরু করেছি। সেই ধারা ক্রমেই চলতে থাকে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিল্পগত দিক থেকে তার বয়স সাহিত্যের মতো হাজার বছরের উপর নয়, বরং তে অনেক আধুনিক, তার বয়স অনেক অল্প। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস বা ভারতীয় চলচ্চিত্রের সূচনা হয়েছে 100 বছরের কিছু বেশি, যেখানে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের বয়স 130 বছর। আমরা সকলেই জানি যে 1913 খ্রিস্টাব্দে হিন্দিতে দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র সিনেমার পরিচালনা করেছিলেন। সেটি প্রথম ভারতীয় ছবি। ভারতীয় ছবি হিসেবে হীরালাল সেন পরিচালিত যে কোনো ছবি
প্রথম ভারতীয় ছবির মর্যাদা পেতে পারত, কিন্তু কাহিনী চিত্র হিসেবে হীরালাল সেন তখন কোনো ছবি করেননি বলে নিছক তিনি চলমান ছবি তুলেছিলেন। চলচ্চিত্র আসলে তো চলমান ছবি, চলমান চিত্রমালা। ফলে এই কৃতিত্ব গিয়ে পড়েছিল দাদা সাহেব ফালকের উপর। বাংলায় প্রথম চলচ্চিত্র তৈরি হয় বাংলা ভাষায়, তখন যদিও সেটা নির্বাক যুগ, 1919, ছবির নাম বিল্বমঙ্গল, প্রযোজনা করেছিলেন ম্যাডাম থিয়েটার। একেবারে শুরুর দিকে নির্বাক এবং সবাক ছবিগুলির কথা বাদ দিলে প্রাক স্বাধীনতা যুগে ভারতীয় চলচ্চিত্র ছিল ন্যারেটিভ, বর্ণনাধর্মী এবং হলিউডের দ্বারা প্রভাবিত। বাংলা সিনেমায় শুরু হয়েছিল অবাঙালিদের দ্বারা। পার্সি ব্যবসায়ী এবং শিল্প সমাজদার এম.জে. ম্যাডান চলচ্চিত্র ব্যবসা শুরু করেছিলেন ম্যাডান থিয়েটারের সৃষ্টির মধ্য দিয়ে। সেই ম্যাডান থিয়েটার প্রযোজিত বাংলা ছবি হলো বিল্বমঙ্গল, যার পরিচালক ছিলেন রুস্তম ধতিয়ালা। প্রথম দিকের বাংলা ছবিতে আমরা লক্ষ্য করব পুরাণ, গীত সঙ্গীত, নাটকীয়তা এবং সাহিত্যের স্থূল প্রভাব। সাহিত্যের স্থূল প্রভাব বলতে আমাদের প্রথমেই জেনে রাখতে হবে যে সাহিত্যের ভাষা এবং চলচ্চিত্রের ভাষা স্বতন্ত্র, দুটি আলাদা শিল্প। সাহিত্য থেকে আখ্যান নিয়ে চলচ্চিত্র তৈরি হয়, কিন্তু সাহিত্যে আছে ভাব এবং ভাষাগত দিক, চলচ্চিত্রে আছে দৃশ্য এবং ধ্বনিগত দিক। ফলে পথের পাঁচালীর কিশোর সংস্করণ আমাটির ভেপু থেকে আখ্যান গ্রহণ করলেও সত্যজিৎ রায় কিন্তু চলচ্চিত্রের নিজের ভাষা দেখিয়েছেন পথের পাঁচালী। আমরা সেগুলো বিশ্লেষণে যাচ্ছি না। ইন্দির ঠাকুরনের মৃত্যু, দুর্গার মৃত্যুতে হরিহরের প্রতিক্রিয়া, কিংবা নিশ্চিন্দপুর গ্রাম ছেড়ে হরিহর এবং তার পরিবারের কাশি চলে যাওয়ার আগের যে দৃশ্য, মূলত এই তিনটি দৃশ্যের প্রয়োগ সত্যজিৎ রায় যেভাবে করেছেন, যে ভাষায় করেছেন, সেটা সাহিত্যের ভাষা নয়, সেটা চলচ্চিত্রের ভাষা। আইজেনস্টাইন, যার পুরো নাম সের্গেই আইজেনস্টাইন, প্রখ্যাত রুশ চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্রবিদ। আইজেনস্টাইন চলচ্চিত্র বোধের ওপরে দুটি বই লিখেছিলেন। আমরা ধীরে ধীরে মূল আলোচনার মধ্যে চলে যাব। একটির নাম হচ্ছে ফিল্ম ফর্ম 1943 এবং আরেকটির নাম হচ্ছে ফিল্ম সেন্স 1947। চলচ্চিত্র চর্চায় গুরুত্বপূর্ণ দুটি বই। আমি এতক্ষণ নিশ্চয়ই আপনাদের বলতে পেরেছি যে আমি আলোচনাটাকে ভাষা সেটাই হচ্ছে বাংলা ভাষায় বাংলা চলচ্চিত্র বিদ্যার নানান দিক, সম্ভাবনার দিক, সমস্যার দিকও কিছু নিশ্চয়ই আছে। এটাই তো, তার শুরুটা কিভাবে হচ্ছে সেটা। শুরুতে তো বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যার কোনো বই ছিল না, চলচ্চিত্র চর্চা হতো না।
সবই হতো ইংরেজিতে এবং কিছু হতো অনুবাদের মধ্য দিয়ে, সে সামান্য। তো যে কথা বলছিলাম, ব্যাটেলশিপ পোটেমকিন নামক পৃথিবী বিখ্যাত ছবির পরিচালক আইজেনস্টাইন, তিনি দুটি বই লিখেছিলেন, ফিল্ম ফর্ম অ্যান্ড ফিল্ম সেন্স। চলচ্চিত্র চর্চায় গুরুত্বপূর্ণ দুটি বই রুশ ভাষা থেকে ইংরেজিতে অনুদিত হয়। এছাড়া আইজেনস্টাইন পরবর্তী সময়ে লেভ খুলেশভ বলে আরেকজন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র বেত্তা একটি বই লিখেছিলেন, 50 ইয়ার্স ইন ফিল্ম। এই বইগুলি ছিল বাঙালির চলচ্চিত্র চর্চার আদি বই, যা রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। প্রাক সত্যজিৎ রায়ের যুগে, প্রাক সত্যজিৎ রায় বলতে আমি 1955 পূর্ববর্তী সময় বলছি, কারণ আপনারা সকলেই জানেন যে 1955-তে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আগস্ট মাসে রিলিজ করেছিল বা মুক্তি পেয়েছিল। তাহলে 1919 বিল্বমঙ্গল ছবির আত্মপ্রকাশ থেকে শুরু করে 1955 পথের পাঁচালীর আগে পর্যন্ত চলচ্চিত্র চর্চার বাংলা ভাষায় তেমন হয়নি, একথা আমাদের মনে রাখতে হবে। বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চা হতে পারে এটা অনুধাবন করতেই আমাদের অনেক সময় লেগেছিল। হলিউডের পরিচালক জন ফোর্ডের দ্বারা পরিচালিত হয়েছিলেন। তপন সিংহ পরিচালিত হয়েছিলেন কাপড়া নামক একজন হলিউড পরিচালকের দ্বারা। সেই রকম বাংলা ভাষাতেও চলচ্চিত্র বিদ্যার চর্চা হতে পারে এটা অনুধাবন করতেই বাঙালির অনেকটা সময় লেগে গেছে। তাহলে তখন চলচ্চিত্র চর্চা হতো কিভাবে? প্রথমেই মনে রাখতে হবে 50-এর দশকের আগে, অর্থাৎ ভারতীয় ফিল্ম সোসাইটি গুলি তৈরি হবার আগে সেভাবে চলচ্চিত্র বিদ্যার চর্চা হয়নি। কিন্তু ফিল্ম সোসাইটি গুলি স্থাপিত হবার পর তাদের পত্রিকাগুলিতে চলচ্চিত্র চর্চার সূচনা হয় ইংরেজি এবং বাংলার মধ্য দিয়ে। এই সময়কালে বাংলা ভাষায়, সময়টা হচ্ছে 1930, অর্থাৎ ফিল্ম সোসাইটির আন্দোলনের আগে, আমি যেটাকে বলেছি প্রাক সত্যজিৎ যুগ। 1930 সালে আমরা কিছু লেখা পাচ্ছি, তার মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন নরেন্দ্র দেব। নরেন্দ্রনাথ দেব হচ্ছেন নবনীতা সেনের বাবা। নরেন্দ্র দেবের কিছু আলোচনা আমরা পাচ্ছি যেগুলি বাতায়ন এবং নাচঘর পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া সাহিত্যিক, ঔপন্যাসিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত, জ্যোতির্ময় রায় বাংলা ভাষায় খুব কম করে হলেও চলচ্চিত্র চর্চায় এগিয়ে এসেছে। 1923 থেকে 1933 এই সময় পর্বে এরাই উল্লেখযোগ্য, যাদের মধ্যে আছেন বিশ্ব বসু রায়চৌধুরী, গুরুদাস ভট্টাচার্য, উপন্যাস
চলচ্চিত্রের সঙ্গে তার যোগ কতখানি কিভাবে ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা গ্রন্থ আছে। আমি নিজেও কিছু কাজ করেছি। সেই রবীন্দ্রনাথ 1929-এ শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই, অভিনেতা পরিচালক শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে একটি চিঠি লিখেছে। সেই চিঠি আমি অংশ একটু পড়ব, যেখানে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে চলচ্চিত্র কিভাবে সাহিত্যের ভাষা থেকে আলাদা হয়ে যাচ্ছে বা আলাদা হওয়া উচিত। রবীন্দ্রনাথ লিখছেন, আমি একটু উদ্ধৃত করি, ছায়াচিত্রের প্রধান জিনিসটাই হলো দৃশ্যের গতি প্রবাহ। সুরের চলমান ধারায় সঙ্গীত যেমন বিনা বাক্যেই আপন মাহাত্ম্য লাভ করে, সুরের চলমান ধারায় সঙ্গীত যেমন বিনা বাক্যেই আপন মাহাত্ম্য লাভ করে, তেমনি রূপের চলৎ প্রবাহ কেন স্বতন্ত্র রসসৃষ্টি রূপে উন্মোচিত হবে না। এটা চেয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের মনে হয়েছে ছায়াচিত্র যেভাবে সাহিত্যের দাসত্ব করে চলেছে, যে সাহিত্য না পায় তাহলে সেটা চলচ্চিত্রের পক্ষে ক্ষতিকারক, কারণ একজন চলচ্চিত্রের কাজই হচ্ছে চলচ্চিত্রের ভাষা অনুসন্ধান করা। এই চিঠিটি পড়লে আমরা এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারব। আমরা প্রাক সত্যজিৎ রায়ের পর চলে আসি সত্যজিৎ রায়ের যুগে। সত্যজিৎ রায় তার বন্ধু রাম হালদার, অপর্ণা সেনের পিতা, সত্যজিৎ রায়ের বন্ধু চিদানন্দ দাশগুপ্ত 1952 সালে কলকাতায় ফিল্ম সোসাইটি তৈরি করে। এই ফিল্ম সোসাইটি তৈরির মূল কারণ ছিল বিদেশি ছবিগুলি কলকাতায় বসে দেখা। এবং সেই ছবিগুলি কি? বাইসাইকেল থিপ, ইতালির পরিচালক ডি শিকার, রাশিয়ার পরিচালক আইজেনস্টাইনের ব্যাটেলশিপ পোটেমকিন, স্ট্রাইক প্রভৃতি ছবি, কুদবকিনের মা, মাদার অবলম্বনে ম্যাক্সিম গোর্কি। এবং এই ফিল্ম সোসাইটি আন্দোলনের প্রভাব সত্যজিৎ রায়কে প্রভাবিত করেছিল, ঋত্বিক ঘটককে প্রভাবিত করেছিল, বারিন সাহাকে প্রভাবিত করেছিল, এবং আরো অন্যান্য পরিচালকদের প্রভাবিত করেছিল। এবং সেই প্রভাবের ফল আমরা পেলাম পথের পাঁচালী এবং পরবর্তী ছবিগুলির মধ্যে। সেই সূত্রে সত্যজিৎ রায় বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা শুরু করেন। এক কথায় চলচ্চিত্র বিষয়ে নানান গুরুত্বপূর্ণ লেখালেখি করেন। সেইগুলি পরে সংকলিত হয় তার বিষয় চলচ্চিত্র গ্রন্থে। এবং সত্যি কথা বলতে বিষয় চলচ্চিত্র গ্রন্থটি বাংলা ভাষায় প্রথম যথাযথ চলচ্চিত্র বিদ্যার একটি বই। যদিও সমান্তরালভাবে সত্যজিৎ রায় ইংরেজিতেও চলচ্চিত্র বিদ্যার বই লিখেছেন, যার নাম আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস। চলচ্চিত্র
প্রমাণ রেখেছেন দুই শ্রেণীর লেখক। প্রথম শ্রেণীতে আছেন পরিচালক রায়, মৃণাল সেন, ঘোষ, এদের প্রত্যেকেরই গ্রন্থ রয়েছে। বাংলা ভাষা চলচ্চিত্র চর্চা বা চলচ্চিত্র। অন্যদিকে চলচ্চিত্রের লেখক এবং সমালোচক রয়েছে। আমরা যেমন সত্যজিৎ রায়ের বিষয় প্রবন্ধের কথা বললাম, যেমন ঋত্বিক ঘটক লিখেছেন চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু জীবনীমূলক গ্রন্থ চলচ্চিত্র আজীবন। গৌতম ঘোষের কোনো প্রবন্ধ গ্রন্থ এখনো সংকলিত হয়নি, কিন্তু নানান প্রবন্ধ তিনি চলচ্চিত্র বিষয়ে লিখে থাকেন। আরেক শ্রেণী রয়েছেন চলচ্চিত্র লেখক এবং সমালোচক। মূলত এরাই বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা করে থাকেন। আরেকটা কথা বলে দিই এই সুযোগে, যে বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা শুধু এপার বাংলাতেই নয়, ওপার বাংলাতেও আমরা লক্ষ্য করব। এবং প্রথম শ্রেণীতে ওপার বাংলায় যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল। এই দুজনে চলচ্চিত্র বিদ্যা বিষয়ে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। বিশেষ করে তানভীর মোকাম্মেল একাধিক গ্রন্থের রচয়িতা, আর তারেক মাসুদ অকাল প্রয়াত চলচ্চিত্র পরিচালক। তার একটি বই রয়েছে চলচ্চিত্র যাত্রা বলে। আমরা ফিরে আসি চলচ্চিত্র লেখক ও সমালোচক এই ক্রমে। এখানে এটাই হচ্ছে সব থেকে স্ট্রং, শক্তিশালী ধারা বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা। এখানে আমরা পাবো চিদানন্দ দাশগুপ্ত, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, ধীমান দাশগুপ্ত, সোমনাথ ঘোষ, প্রলয় সুর, চণ্ডী মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ দিগ্গজ চলচ্চিত্র সমালোচকদের। এদের মধ্যে অনেকেই ইংরেজিতেও চলচ্চিত্র চর্চার গ্রন্থ লিখেছেন, তবে বাংলা ভাষায় লিখেছেন বেশি। বিশেষ করে চণ্ডী মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রলয় সুর প্রমুখ লেখকের। সরি, একটু চা দিই, গলা শুকিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে কেবল বিদ্যাচর্চার মধ্যে ভাষাকে বাধ্য করে রাখলেই ভাষার প্রসারতা পায় না। আমরা আবার একটু বাংলা ভাষার স্ট্রেংথ নিয়ে আলোচনা করে নিই, যে বাংলা ভাষা কিভাবে ধারণ করলে তাকে সজীব রাখতে পারে। সেই সূত্রে আমি বলছি যে কেবল বিদ্যাচর্চার মধ্যে, আসলে আমি বোঝাতে চাইছি সিলেবাস ওরিয়েন্টেড হিসেবে নয়, তার বাইরে তাকে প্রসারিত করতে হয়। বাংলা ভাষাতেই বাংলা বিদ্যা চর্চা, আর কোথাও বাংলা চর্চা হবে না, যেটা ইদানিং আমরা লক্ষ্য করি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেজন্যই বলতে চেয়েছি যে কেবল বিদ্যা চর্চার মধ্যেই ভাষাকে বাধ্য রাখলে চলবে না, ভাষা সেখানে প্রসারতা পাবে না, তাকে সজীব চর্চার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে।
এইরকম চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন চলচ্চিত্র বিদ্যার কয়েকজন লেখক। অর্থাৎ বিদ্যাচর্চার বাইরে বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ। এর মধ্যে একজন হচ্ছেন কালিশ মুখোপাধ্যায়, লিখেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাস। গৌরাঙ্গ প্রসাদ ঘোষ, যার বইটির নাম হচ্ছে সোনার দাগ, দুজনেই বাংলা চলচ্চিত্রের ইতিহাস রচনা করেছেন এবং বাংলাতে। পরে আরো ধীরে ধীরে বাংলা ভাষার চলচ্চিত্র বিদ্যা চর্চার প্রসারতার দিকগুলি বাড়ছে, চলচ্চিত্রের টেকনিক নিয়ে আলোচনা হচ্ছে, চলচ্চিত্রের টেকনিক নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই টেকনিকে তিনি বা তাঁরা নানান গ্রন্থ লিখছেন। বাংলা ভাষাতেই রচিত হয়েছে চলচ্চিত্রের টেকনিক্যাল বিষয়ক আলোচনা এবং আশ্চর্যের চলচ্চিত্র অভিধান লিখিত হচ্ছে বাংলা ভাষা। চিত্রনাট্য প্রকাশিত হচ্ছে। আমাদের কাছে অভিনব কেন? আমরা যদি বিশ্বের কনটেক্সটের দিকে লক্ষ্য করি, গোটা বিশ্বে ইউরোপীয় চলচ্চিত্র বা লাতিন আমেরিকার চলচ্চিত্রের দেশগুলিতে, সেখানে এগুলো খুবই স্বাভাবিক। সেখানে ইংরেজি ভাষায়, স্প্যানিশ ভাষায়, রুশ ভাষায় চলচ্চিত্র বিদ্যার বই, চিত্রনাট্যের বই লেখা হচ্ছে, প্রকাশিত হচ্ছে, কিন্তু বাংলা ভাষায় সেটা ছিল বিরল। সেই বিরলের কারণে এগুলো আমাদের কাছে একটু অভিনব মনে হবে, কারণ এগুলো অনেক পরে লেখা হচ্ছে। স্মরণ করুন যে আমাদের বাংলা সিনেমা হচ্ছে 1919, পথের পাঁচালী হচ্ছে 1955, আরো পরে আমরা দেখছি সেটা, অর্থাৎ চলচ্চিত্র বিষয়ক গ্রন্থগুলি অনেক পরে রচিত হচ্ছে। 8-এর দশকে শেষে চলচ্চিত্রের অভিধান লিখছেন ধীমান দাশগুপ্ত, 8-এর দশকের শুরুতে চিত্রনাট্য রচনা ও বিশ্লেষণ লিখছেন তিনি, এবং চলচ্চিত্রের নানান টেকনিক বাংলা ভাষায় ক্যামেরার কাজ নিয়ে, ক্যামেরাম্যানের দায়িত্ব নিয়ে লেখা হচ্ছে, লাইট নিয়ে লেখা হচ্ছে, সাউন্ড নিয়ে লেখা হচ্ছে, চলচ্চিত্র প্রযোজনার নানান দিক নিয়ে লেখা হচ্ছে, স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে লেখা হচ্ছে। এ প্রসঙ্গে আমি দুটি গ্রন্থের কথা উল্লেখ করব। একটি অনুবাদ গ্রন্থ, লেখক গাঁত রোবেজ, যিনি সিনেমার কথা নামে একটি বই লিখেছিলেন, এটা অনুবাদ। আর ধীমান দাশগুপ্ত, তার বইটির নাম হচ্ছে চলচ্চিত্রের অভিধান, চিত্রনাট্য রচনা ও বিশ্লেষণ। এই দুটি বই। এক শ্রেণীর চলচ্চিত্র লেখক মনে করেছেন ইংরেজি ভাষায় বাংলা চলচ্চিত্রের আলোচনা এর পরিধি বাড়িয়ে তুলবে। এটা এক ধরনের ঔপনিবেশিক উপহার বলতে পারা যায়। ঔপনিবেশিক ভাবনা থেকেই এগুলো আসে। সেটা কি আমি আবারও বলি, যে ইংরেজি ভাষাতে চলচ্চিত্র চর্চা, তাহলে বোধহয় বাংলা চলচ্চিত্রের বা সিনেমার প্রসার বৃদ্ধি ঘটবে। অর্থাৎ সমালোচনা, গ্রন্থ, চিত্রনাট্য এগুলো যদি ইংরেজিতে আমরা অনুবাদ করে দিই, তাহলে ইংরেজিতে লিখি, তাহলে এটা প্রসারটা বেশি ঘটবে। কিন্তু এটা এক ধরনের ভ্রান্ত ধারণা, কারণ বাঙালি দর্শক যদি বাংলা চলচ্চিত্র সম্পর্কে ওয়াকিবহাল না হয়, তাহলে বাংলা চলচ্চিত্রের বাজার তো বিদেশিরা তৈরি করবেন। বিদেশিরা চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখে
তারিফ করতে পারেন, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি পুরস্কৃত হতে পারে, কিন্তু যাদের জন্য ছবি বানাচ্ছেন পরিচালক, যে পরিবেশে তৈরি হচ্ছে ছবি, যে পটভূমিতে চলচ্চিত্রের আখ্যান নির্মিত হচ্ছে, সেইখানকার মানুষজনদের জানা প্রয়োজন সেই ছবি সম্পর্কে, এবং সেই আলোচনা করে চলচ্চিত্র বিদ্যা। অতএব সেটা সেই ভাষায় হওয়া উচিত। এবং আমার আলোচনায়, আমরা যেহেতু বাংলা ছবি নিয়ে আলোচনা করছি, তাহলে সেটা বাংলা ভাষাতেই হওয়া উচিত। তাহলে একদল মনে করছেন যে ইংরেজি ভাষায় বাংলা চলচ্চিত্রের আলোচনা হওয়া উচিত এবং এর ফলে এর পরিধি বেড়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণী মনে করেন যে আগে বাঙালি পাঠক ও দর্শককে পরিণত করা দরকার। আগে, আমি যে কথাটা একটু আগেই বলছিলাম, যে আগে বাঙালি পাঠক এবং দর্শককে পরিণত করা দরকার। বাঙালি পাঠক এবং দর্শক পরিণত হলেই বাংলা চলচ্চিত্রের প্রসার ঘটবে। মূলত এরাই, অর্থাৎ দ্বিতীয় পক্ষ, বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যার ভিত্তিকে শক্ত করেছে। নইলে পূর্বে ইংরেজিতে চলচ্চিত্র বিদ্যা বা চলচ্চিত্রের আলোচনা পড়তে হতো। এ প্রসঙ্গে আমরা মারি সিটানের লেখা পোর্ট্রেট অফ এ ডিরেক্টর সত্যজিৎ রায়, কিংবা আইজেনস্টাইনের টিম সেন্স ফিল্ম ফর, এই ধরনের বইয়ের কথা, বা আন্দ্রে বাজার নামক চলচ্চিত্র তাত্ত্বিক, ব্লুস্টোন নামক চলচ্চিত্র তাত্ত্বিক, তাদের বই পড়ে চলচ্চিত্র সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু এখন এটা আনন্দের বিষয় যে বাংলাতেই এই চর্চাগুলি হচ্ছে। এবার আরেকটা দিক, সেটা কি না, বাংলা চলচ্চিত্র বিদ্যায় সাময়িক পত্রগুলির ভূমিকা। বাংলা চলচ্চিত্র বিদ্যার প্রসারে বা চর্চায় সাময়িক পত্রগুলির ভূমিকা, এই ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদি যুগে, অর্থাৎ বিংশ শতাব্দীর 3-এর দশকে, 4-এর দশকে, 5-এর দশকে কয়েকটি পত্রিকা আমরা পাচ্ছি, যেমন নাচঘর, বাতায়ন, জলসা, একটু পরে উল্টোরথ, প্রসাদ প্রভৃতি। এগুলোর ভূমিকা ছাড়াও 6-এর দশক থেকে ফিল্ম সোসাইটি, বাংলা চলচ্চিত্র প্রসারে এবং চলচ্চিত্রের প্রসারে ফিল্ম সোসাইটিগুলির ভূমিকা আমরা সকলেই জানি। ইদানিং চলচ্চিত্রের সেই সুবর্ণ সময় চলে যাওয়ার ফলে ফিল্ম সোসাইটিগুলির ভূমিকাও আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে। কিন্তু সেই ফিল্ম সোসাইটির মুখপত্র, যেগুলো বেশিরভাগই ছিল বাংলা ভাষায় রচিত, এ প্রসঙ্গে আমরা সিনে সেন্ট্রাল কলকাতার মুখপত্র চিত্রভাস, চিত্রবীক্ষণ, ঘরোয়া, মুভি মন্তাজ পত্রিকার নাম বলতে পারি। আমার হাতের কাছেই রয়েছে 1965 সালে প্রকাশিত গুরুদাস ভট্টাচার্য সম্পাদিত একটি পত্রিকা, যার নাম হচ্ছে ইংরেজি ফিল্ম, কিন্তু পত্রিকাটি বাংলায়। এখানে কমল কুমার মজুমদার, প্রখ্যাত ঔপন্যাসিক, গুরুদাস ভট্টাচার্য, চিদানন্দ দাশগুপ্ত প্রমুখ চলচ্চিত্র বেত্তারা যেমন লিখেছেন,
সেই রকম ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, মৃণাল সেনের একটি ছবি আকাশ কুসুম, এই ছবির চিত্রনাট্য সেখানে প্রকাশিত হয়েছে আংশিক। এবং এই পত্রিকাগুলিতে যারা ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে কাজ করতে অগ্রসর হবেন, লক্ষ্য করে দেখবেন যে এইসব পত্রিকায় বাংলা সিনেমা, ভারতীয় সিনেমা এবং আন্তর্জাতিক সিনেমা নিয়ে গুরুত্বপূর্ণ লেখা লিখিত হয়েছে। আরেকটি দিক কি, বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্যকে পাঠ সংস্কার করে, মানে পাঠযোগ্য করে প্রকাশ করা। এটা প্রথম সত্যজিৎ রায় করেছিলেন এক্ষণ পত্রিকার মধ্য দিয়ে, এবং এটাকে গ্রন্থাকারেও যে প্রকাশ করা যায় সেটাও সত্যজিৎ রায় করেছেন কাঞ্চনজঙ্ঘা এবং নায়ক সিনেমার চিত্রনাট্যের মধ্য দিয়ে। আজকে বাংলায় প্রচুর চিত্রনাট্য পাওয়া যায়। আমি নিজেও চিত্রনাট্য নিয়ে কিছু কাজ করেছি, আর বইপত্রও কিছু রয়েছে। এই চিত্রনাট্য যে এক ধরনের সাহিত্য, সাহিত্যের মতো করে তাকে পড়া যায়, এই সিদ্ধান্তেও আমরা গবেষণালব্ধ তার মধ্যে পৌঁছেছি। তো যে কথা বলছিলাম, যে বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্য পাঠ সংস্কার করে গ্রন্থাকারে প্রকাশ করাটাও বাংলা চলচ্চিত্র বিদ্যার, বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চার একটি প্রধান বিষয়। এ বিষয়ে কয়েকটি পত্রিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষণ, বিভাব, চৌরঙ্গী, বৈশাখী এবং কিছু সিনে ক্লাবের পত্রিকা, যে নামগুলি আমি আগেই বলেছি। এবং আমি নিজে কাজ করতে গিয়ে এই পত্রিকাগুলো জোগাড় করে প্রচুর চিত্রনাট্যর সন্ধান পেয়েছি। চিত্রনাট্য নিয়ে স্বতন্ত্র গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন বুদ্ধদেব দাশগুপ্তর চিত্রনাট্য সংগ্রহ, গৌতম ঘোষের চিত্রনাট্য সংগ্রহ। আমি নিজে একজন পরিচালকের চিত্রনাট্য সংগ্রহের কাজ সম্পাদনা শুরু করেছি। এই রকম চিত্রনাট্য সংগ্রহ পাওয়া যায়। সত্যজিৎ রায়ের চিত্রনাট্যের গুলো নানান প্রকাশনী থেকে অল্প অল্প করে হলেও গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। সত্যজিৎ রায়ের চিত্রনাট্যগুলি আমাদের সামনে এসেছে বলেই কিন্তু আমরা বাংলা চলচ্চিত্র বিদ্যা চর্চার নানান দিকগুলি আমাদের সামনে খুলে যাচ্ছে। বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা নিয়ে বিচিত্র লেখালেখি রয়েছে, এবং বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা করে তার ধারণ ক্ষমতা বৃদ্ধি করেছেন অনেক লেখক। এটাই হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত, যে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় ইতিহাস চর্চা, বাংলা ভাষায় নৃতত্ব চর্চা, সেরকম বাংলা ভাষায় চলচ্চিত্র বিদ্যা চর্চা এবং তার ধারণ ক্ষমতাকে বাড়িয়ে তোলা। বাংলা ভাষার ধারণ ক্ষমতা যত বাড়বে, বাংলা ভাষা তত টিকে থাকবে। পরে এ সম্পর্কে আমরা সিদ্ধান্তে পৌঁছব। তো কিছু লেখকের নাম আমাদের উল্লেখ করতেই হবে এই সুযোগে। আমি কিছু নাম উল্লেখ করছি: সোমেশ্বর ভৌমিক, সঞ্জয় মুখোপাধ্যায়, আশিস বর্মন, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, কমল কুমার মজুমদার, গুরুদাস ভট্টাচার্য, তপন কুমার ঘোষ, অরুণ কুমার রায়, অসীম সোম, মীনাক বিশ্বাস, দীপেন্দু চক্রবর্তী, সূর্য বন্দ্যোপাধ্যায়, কিরণময় রাহা, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সেবাব্রত গুপ্ত, অমিতাভ চট্টোপাধ্যায়। এর বাইরেও কিছু নাম নিশ্চয়ই রয়েছে, কিন্তু এই নামগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখন আলোচনার
প্রায় উপান্তে এসে আমাদের মনে প্রশ্ন জাগবে যে কিভাবে বেঁচে থাকবে বাংলা ভাষা। বাংলা ভাষা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেয়েছে, তাতেই উদ্ভব হয়ে উৎসব করলে চলবে না। আমরা দিকে দিকে দেখছি বাংলা ভাষা ক্লাসিক্যাল মর্যাদার পর বাংলা ভাষা নিয়ে আলোচনা উৎসব হচ্ছে, কিন্তু এর থেকেও বেশি জরুরি যে বাংলা ভাষাকে আরো গতিময় করে তুলতে, তার ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে, সে যেন আরো বেশি ভার বহন করতে পারে। একথা বহুদিন ধরেই চালু আছে যে ভাষা নদীর মতো, যত প্রবাহিত হবে, যত ধারায় প্রবাহিত হবে, তত ভাষা হবে সজীব। শুধু গতিবৃদ্ধি করলেই তো হবে না, নাব্যতাও বাড়াতে হবে। অর্থাৎ নদীর গভীরতাও বাড়াতে হবে। ভাষা ক্লাসিক্যাল মর্যাদা পেয়েছে বলে আড্ডায় প্লাঘা নিয়ে বসে থাকলে চলবে না, তাকে অভিজাত করতে হবে, আবার তার ভার ক্ষমতাও বৃদ্ধি করতে হবে। চলচ্চিত্রবিদ্যা, যার ইংরেজি নাম ফিল্ম স্টাডি, আলোচনা বাংলা ভাষায় যতই হবে, বিশেষত সিলেবাসে, এর ভার ক্ষমতা ততই বৃদ্ধি পাবে। আজ থেকে বছর খানেক আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নিউ এডুকেশন পলিসির সিলেবাস নিয়ে একটি আলোচনায় অংশ নিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম, কি বলেছিলাম সেটা বলছি। আজকে নিউ এডুকেশন পলিসিতে ইন্টারডিসিপ্লিন বা আন্তর্বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, দেওয়ার কথা বলা হয়েছে। আমি সেই আলোচনায় আন্তর্বিদ্যা প্রয়োগের সূত্রে চলচ্চিত্রবিদ্যাকে সাহিত্যের সঙ্গে সংযুক্ত করে পড়াবার প্রস্তাব রেখেছিলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেই আলোচনা। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশ্বভারতীতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজগুলিতে বাংলা ভাষায় চলচ্চিত্রবিদ্যার পাঠ দেওয়া হচ্ছে, সাহিত্যের সঙ্গে তাকে ইন্টারডিসিপ্লিন স্তরে রেখে। এটা খুবই আনন্দের বিষয়। আর তখনই বাংলা ভাষায় চলচ্চিত্রবিদ্যা চর্চার প্রায়োগিক প্রয়োজনীয়তার দিক বাড়ছে। চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রকারের পরিচয়, বিদেশি চলচ্চিত্রের পরিচয়, চিত্রনাট্যের পাঠ, অভিনেতা এবং পরিচালকের আত্মজীবনী, চিত্রনাট্য তত্ত্ব, চলচ্চিত্রের নন্দন তত্ত্ব, এতদিন যা ইংরেজি থেকে আমাদের পড়তে হতো, হিন্দিতেও নেই কিন্তু, ইংরেজি থেকেই আমাদের যা পড়তে হতো, এখন সবই আমরা পাচ্ছি বাংলা ভাষায়। একসময় আমি একটু আগে বলছিলাম যে আন্দ্রে ভাষা, মারি শিটন, আইজেনস্টাইন, ব্লুস্টোন, এদের বই ছাড়া আমাদের কাছে বিকল্প কিছু ছিল না। এখন বাংলা ভাষাতেই চলচ্চিত্রের তত্ত্ব, নন্দন তত্ত্ব এবং নানান খুঁটিনাটি দিক লেখা হচ্ছে। বাংলা ভাষার ধারণ ক্ষমতার পরিচয় আমরা নানাভাবে পেয়েছি। শুরুতেই আমরা বলেছি যে কাব্য, আখ্যান, গীতি, সনেট, উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, ইতিহাস, হাস্যরস, যুক্তি প্রতর্ক, সব চর্চাই বাংলা ভাষাতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চলচ্চিত্রবিদ্যা। এর পরিসর
আরো বৃদ্ধি করতে হবে। আর যত বৃদ্ধি করা যাবে বাংলা ভাষার ধারণ ক্ষমতা তত বাড়বে এবং ভাষাও তত ব্যবহারে ধারালো হবে। বিবেকানন্দের ভাষায় বলতে পারি, ভাষাকে করে তুলতে হবে সাপ স্পাত, বাঁকিয়ে চুরিয়ে যেভাবেই বড় ব্যবহার করো না কেন। দীর্ঘক্ষণ ধরে আমার এই বক্তৃতা শোনার জন্য সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। নমস্কার। নমস্কার স্যার আপনাকে। এতক্ষণ নমস্কার। ধরে আমরা নমস্কার। একটি চমৎকার উপস্থাপনা শুনলাম। এটা ঠিকই যে একসময় আমরা চলচ্চিত্রবিদ্যা মানেই ইংরাজিতে বই পড়তে হবে, এই যে একটা ধারণা ছিল, সেই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন বাংলা ভাষাতেই চলচ্চিত্র নিয়ে এমন কিছু ভালো বই আছে যে আমাদের সবসময় যে ইংরাজি ভাষার দ্বারস্থ হতে হয় তাও নয়। এটা অবশ্যই একটা সম্ভাবনার দিক। আরেকটা স্যার যেটা বললেন যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ইন্টারডিসিপ্লিনারি হিসাবে যে চলচ্চিত্রবিদ্যা যে সংযুক্ত হয়েছে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়েও স্যার আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা নতুন শিক্ষানীতি অনুযায়ী যখন আমরা সিলেবাস বানাচ্ছিলাম তখন আমাদের ওই ইন্টারডিসিপ্লিনারি কোর্সের জন্য আমাদের মাথায় এসেছিল যে আমরাও যদি চলচ্চিত্রবিদ্যাটাকে আমরা ঢোকাতে পারি, এবং আমরা সেরকম ভাবে মানে মোটামুটি একটা মডেল প্রস্তুত করার চেষ্টা করছি। এখনো কাজ চলছে সেই সিলেবাসে। তো এইভাবে আমরা মনে হয় বাংলা ভাষায় আলোচনার ক্ষেত্রটাকে আরো প্রসারিত করতে পারি বলে মনে হয়, এবং এই ক্ষেত্রে অবশ্যই স্যারের কাজগুলো আমাদের কাছে একটা দৃষ্টান্ত এবং অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। তো আমাদের সঙ্গে অনেকে সংযুক্ত আছেন, কারোর কি কোনো প্রশ্ন আছে তাহলে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু প্রশ্ন নিতে পারি। কেউ তো এখনো কিছু জানাচ্ছেন না। রমা, রিপন পরিচিত আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রমা মনে হয় আপনাদের বিশ্বভারতীতেই পড়াশোনা করেছেন। না, গবেষণা করেছে। স্যার শুনেছি স্যার, খুব সুন্দর স্যার। আসলে স্যার আচ্ছা, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন? স্যার শুনলাম স্যার আলোচনা, খুবই ভালো লাগলো স্যার। আসলে আজকে সেই রকম প্রশ্ন নেই, অনেক নতুন বিষয় জানলাম, এবং আপনার সবগুলি বইও আমার কাছে নেই, সেগুলো একটু সংগ্রহ করতে হবে। এবং আমরাও চেষ্টা করছি যে আমাদেরও সিলেবাসে যদি চলচ্চিত্র বিষয়টিকে আনা যায় সাহিত্যের সঙ্গে যোগ করে তাহলে খুব ভালো হবে। আমি এইগুলো একটু তথ্য হিসেবে নিলাম স্যার, এবং আমাদের বিভাগীয় প্রধান বা অন্যান্য মাস্টারমশাইদের সঙ্গেও আলাপ আলোচনা করে যদি কিছু আমরা করতে পারি নিশ্চয়ই জানাবো, এবং আরো ভালো লাগবে। কারণ ইন্টারডিসিপ্লিনারি বা আজকে যে বৃহত্তর ক্ষেত্রে আমাদের শিক্ষা জগৎটাকে দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরই এই সব সমৃদ্ধি নিয়ে আসবে। স্যার ভালো আছেন? আশা করি ভালোই আছেন। অনেক ধন্যবাদ। ভালো আছি। বেশ বেশ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে পরমাশ্রীকে বলবো শেষ করে দিতে। আচ্ছা স্যার, নমস্কার স্যার। স্যারকে আবারও আমরা একদম আন্তরিকভাবে ধন্যবাদ। নমস্কার স্যার, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেকটা সময় দিয়েছেন এবং আমরা ঋদ্ধ হয়েছি। ভবিষ্যতেও আমরা বিশ্ববিদ্যালয়ের কাজে স্যারকে আবার পাবো এই আশা রাখছি। এই আশা রেখে আজকের এই কর্মশালার আজকের আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে। নমস্কার।